হ্যালো স্টুডেন্টস, আমি রিমি মণ্ডল এবং তোমরা দেখছো র্যাঙ্ক আপ বাই রিমি। দেখো, চলে এসেছি আজকেও আর একটা গুরুত্বপূর্ণ সেশন নিয়ে, যেটা স্পেশালি এসএসসি এসএসসি জিডি যারা আছে তাদের জন্য। ঠিক আছে, এখানে আমি 20টা প্রশ্ন নিয়ে এসেছি। 20টা প্রশ্নই হচ্ছে একেবারে এসএসসি জিডিতে যে ধরনের স্ট্যান্ডার্ডাইজড কোশ্চেন আসে সেই ধরনের স্ট্যান্ডার্ডাইজ কোশ্চেন নিয়ে 20টা প্রশ্ন, 20টা ডিফারেন্ট টপিকের ওপর, এবং 20টা এমন স্ট্যান্ডার্ডাইজ কোশ্চেন যেগুলো আর কি আমি বিশেষত মেনটেন করার চেষ্টা করেছি দিল্লি পুলিশ এবং সিজিএলের ভার্সানটাকে, কারণ ওরই স্ট্যান্ডার্ডাইজ কোশ্চেনটা জিডিরা বেশিরভাগ করে ফলো করে। ফলে জিডি যারা আছো তারা অবশ্যই কোশ্চেন দেখে বুঝতেই পারবে যে কতটা স্ট্যান্ডার্ড এবং ইউনিক কোশ্চেন আমি করানোর চেষ্টা করেছি, যেগুলো অ্যাকচুয়ালি তোমরা পরীক্ষার খাতায় দেখতে পাও। ঠিক আছে, তো ফার্দার মানে কথা না বাড়িয়ে আমরা চলে যাব একদম সরাসরি প্রথম প্রশ্নের দিকে। প্রথম প্রশ্ন কি বলছে, নিচের কোন পরিস্থিতিকে অর্থনীতির পরিভাষায় লিকুইডিটি ট্র্যাপ বলা হয়? লিকুইডিটি ট্র্যাপ, তোমরা হয়তো অনেকেই এই শব্দটার সঙ্গে পরিচিত নয়, আমি বলে দেবো শব্দটার মানে কী। তো প্রথমে অপশানগুলো দেখে নাও। যখন সুদের হার খুব বেশি থাকে এবং মানুষ ঋণ নিতে ভয় পায়। বি, যখন সুদের হার অত্যন্ত কম থাকে এবং মুদ্রানীতি বিনিয়োগের বৃদ্ধিতে ব্যর্থ হয়, মানে মনিটারি পলিসি যেটা। সি, যখন বাজারে টাকার যোগান কম থাকে এবং মুদ্রাস্ফীতি চরমে পৌঁছায়। ডি, যখন বৈদেশিক মুদ্রার সঞ্চয় তলানিতে গিয়ে ঠেকে। এর মধ্যে লিকুইডিটি ট্র্যাপ কাকে বলা হয়? এটা একটা অর্থনীতির পরিভাষা। ঠিক আছে, এর অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, যখন সুদের হার অত্যন্ত কম থাকে এবং মুদ্রানীতি বিনিয়োগ বৃদ্ধিতে ব্যর্থ হয়। মানে এটা কি, দেখো লিকুইডিটি ট্র্যাপটা কী জিনিস, এটা হলো অর্থনীতির এমন একটা অবস্থা যখন সুদের হার অত্যন্ত কমে যাওয়ায় মানুষ টাকা ব্যাংকে না রেখে হাতে রাখতে পছন্দ করে, ফলে মুদ্রানীতি আর কাজ করে না। ঠিক আছে, তো মানে ধরো সুদের হার প্রচণ্ড কমে গেছে, ফলে সুদের হার যখন কম তখন আমি ব্যাংকে টাকা রেখে আমার লাভ নেই, সেই কারণে ব্যাংকে বিনিয়োগ না করে মানুষ নিজের কাছেই টাকাটা রেখে দিচ্ছে, যে মুদ্রা মানে সুদের হার যখন বাড়বে তখন আমি আবার ব্যাংকে নিয়োগ করব। এইটার নামই হচ্ছে লিকুইডিটি ট্র্যাপ। ওকে, তাহলে তোমরা একটা জিনিস শিখে নিলে এখান থেকে। ওকে, চলে যাব আমরা পরবর্তী আমাদের প্রশ্নের দিকে। পরবর্তী প্রশ্ন বলছে, মুদ্রা রাক্ষস নাটকে চন্দ্রগুপ্ত মৌর্যের উত্থান বর্ণিত হয়েছে। এই নাটকের রচয়িতা কে? কালিদাস, বিশক দত্ত, ভাবরী নাকি শূদ্রক? মুদ্রা রাক্ষস, আমরা জানি চন্দ্রগুপ্ত মৌর্য যিনি ছিলেন তিনি ছিলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, অবশ্যই জানি। তাকে সাহায্য করেছিলেন কৌটিল্য বা চাণক্য, যাকেই বলো। তিনি লিখেছিলেন অর্থশাস্ত্র। এবং চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, তিনি কিন্তু পরবর্তীকালে জৈন ধর্ম আর কি গ্রহণ করেছিলেন, এবং তিনি কর্ণাটকের শ্রাবণ বেলেগোলায় বেলেগোলাতে, হ্যাঁ, তিনি কিন্তু দেহত্যাগ করেন। ঠিক আছে, তো যাই হোক, এর অ্যান্সারটা কী এসে যাবে? এর অ্যান্সারটা কিন্তু এসে যাবে মুদ্রা রাক্ষস করেন বিশাখ দত্ত, তাই তো? একদম, বিশক দত্তের হচ্ছে মুদ্রা রাক্ষস। আর শূদ্রকের কি? শূদ্রকের কিন্তু মৃচ্ছকটিকাম, জিনিসটা যেন গুলিয়ে না যায়। ঠিক আছে, চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন বলছে, আলোক তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে, মানে ফটো ইলেকট্রিক এফেক্ট যেটা, তার ক্ষেত্রে স্টপিং পোটেনশিয়াল
বা নিবৃত্তি বিভব নিচের কোনটির ওপর নির্ভর করে? দেখো, এটাও কিন্তু সায়েন্সের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট এবং খুব ইউনিক একটা পার্ট আমি রেখেছি এই কারণে, যাতে তোমাদের এই ধরনের প্রশ্ন যখন আসবে যে দিতে তোমরা ঘাবড়ে না যাও বা ছেড়ে দিয়ে না আসো যে এ বাবা এ তো কী, এ তো জানি না, এরম যেন না হয়, ঠিক আছে? এর অপশানগুলো কী আছে? আপাতিত আলোর তীব্রতা মানে ইন্টেন্সিটি যেটা, আপাতিত আলোর কম্পাঙ্ক, ক্যাথোডের আকার, নাকি আলোর উৎসের দূরত্ব। ফটো ইলেকট্রিক এফেক্ট। এর অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, আপাতিত আলোর কম্পাঙ্কর ওপরে তোমার স্টপিং পোটেনশিয়াল আর কি নির্ভর করে। এর একটা সূত্র আছে, সূত্রটা হলো ই ইজ ইকাল টু এইচ এফ। ওকে, যখন আস্তে আস্তে আমি আমার সায়েন্সের ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে, সায়েন্সের একদম তোমাদের কি বলবো মানে সমস্ত ফান্ডামেন্টাল ক্লাস আসবে, ফাউন্ডেশন ক্লাসেস আসবে, ফ্রিতে একেবারে আমার ইউটিউব চ্যানেলে থাকবে। তোমরা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে রাখো এখন থেকেই, সাবস্ক্রাইব করে রাখো। দেখবে আস্তে আস্তে আমি সমস্ত কিছু তোমাদের জন্য নিয়ে আসবো। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে বেশি করে মানে ফলো আপ করতে হবে তোমাদের। তোমরাও আমাকে সাহায্য করলে আমিও তোমাদেরকে সাহায্য করতে সক্ষম হব। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। পরবর্তী প্রশ্ন বলছে, ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 310 নাম্বার আর্টিকেল অনুযায়ী সিভিল সার্ভেন্টদের কার্যকাল কার সন্তুষ্টির ওপর নির্ভর করে? ভারতের প্রধানমন্ত্রী, ভারতের রাষ্ট্রপতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, নাকি ইউপিএসসি চেয়ারম্যান? সিভিল সার্ভেন্টস মানে হলো যে ইউপিএসসি যারা মানে তোমার যারা আইপিএস, আইএএস, আইএফএস এসব হয় তাদের তাদের কথা বলেছে এখানে। আচ্ছা, তাহলে এর অ্যান্সারটা কী এসে যাবে? এর অ্যান্সারটা কিন্তু এসে যাবে অপশন নাম্বার বি। ঠিক আছে, আমরা যেহেতু জানি সিভিল সার্ভেন্টদের রাষ্ট্রপতি অ্যাকচুয়ালি নিয়োগ করেন এবং রাষ্ট্রপতি তাদেরকে অ্যাকচুয়ালি কতদিন রাখবেন সেটার উপর নির্ভর করে। রাষ্ট্রপতির এই ক্ষমতাকে অ্যাকচুয়ালি বলা হয় ডক্ট্রাইন অফ প্লেজার। ঠিক আছে, আমি একটু লিখে দিই এটা, এক সেকেন্ড। ডক্ট্রাইন অফ প্লেজার, ঠিক আছে, এইটা বলে। ওকে, ডক্ট্রাইন অফ প্লেজার বলে রাষ্ট্রপতির এই ক্ষমতাটাকে কিন্তু বলে। ঠিক আছে, নেক্সট বলছে, মুঘল আমলে মনসবদারি প্রথা সম্পর্কে নিচের কোন তথ্যটি ভুল? ব্যাপারটা খেয়াল করবে, ভুল বলেছে কিন্তু, ঠিক আছে, ভুল বলেছে কিন্তু, ঠিক আছে। অপশানস, আকবর এই প্রথা প্রবর্তন করেন, জাট পদমর্যাদা নির্ধারণ করত এবং সাওয়ার অশ্বরায়ীর সংখ্যা নির্ধারণ করত, এটি একটি বংশানুক্রমিক পদ ছিল, নাকি মনসবদাররা মূলত জায়গিরের মাধ্যমে বেতন পেতেন? আচ্ছা, এর অ্যান্সারটা কী বলে মনে হচ্ছে? আচ্ছা, আমরা অপশন এলিমিনেট করতে করতে অপশন দেখো অ্যান্সার পেয়ে যাব। দেখো, আকবর প্রথমত এই প্রথার প্রবর্তন করে, এটা ঠিক কথা। জাট পদমর্যাদা নির্ধারণ করত এবং সাওয়ার অশ্বরোহী সংখ্যা নির্ধারণ করত, এটাও সত্যি কথা। অতএব এখানে তুমি একটা জিনিস পেয়ে গেলে, জাট যারা ছিল মুঘল আমলে তারা কিন্তু আকবরের আমলে তারা পদমর্যাদা নির্ধারণ করতো এবং সাওয়ার তারা অশ্বরোহী সংখ্যা নির্ধারণ করতো। এটাও আমরা অপশনের মধ্যে এই একটা পয়েন্ট পেয়ে গেলাম পড়াশুনো মানে নলেজের জন্য। আচ্ছা, তারপরে কি মনসবদাররা মূলত জায়গিরের মাধ্যমে বেতন পেতেন, একদম সঠিক কথা। ভুল কথা হলো এইটা, বংশানুক্রমে পদ ছিল, এটা সম্পূর্ণ ভুল। কারণ কেন? মনসবদারি ব্যবস্থাতে
কোনো বংশানুক্রমিক পথ ছিল না, তোমার যোগ্যতা অনুসারে অ্যাকচুয়ালি মনসবদারি প্রথা তুমি পাবা কি না সেটার হিসেব ছিল, ঠিক আছে। তো অপশন সি হলো আমাদের ভুল আনসার। চলে যাব পরবর্তী প্রশ্নের দিক। কি বলছে, ইভেন্ট হরাইজন শব্দটির নিচের কোন বৈজ্ঞানিক বিষয়ের সাথে সম্পর্কিত? দেখো প্রশ্নগুলো কিন্তু খুব স্ট্যান্ডার্ড প্রশ্ন, যারা এই প্রশ্নের অ্যান্সারগুলো দিতে পারছো তারা জানবে তাদের মানে ভালো মতো প্রিপারেশন আছে। যারা মনে করছো যে এই কোশ্চেনগুলো অচেনা অচেনা লাগছে, আমি তাদের বলবো তোমরা প্রিপারেশন আরও ভালো করে নেওয়ার চেষ্টা করো, কারণ এই ধরনের প্রশ্নই কিন্তু এসএসসি জিডি অ্যাকচুয়ালি ফলো করে। ওকে, তো সেখানে দাঁড়িয়ে প্রশ্নগুলোকে ভালো করে তোমরা স্টাডি করো, এবং যদি ভালো লাগে আমার পড়ানো অবশ্যই এবং কোশ্চেনের স্টাইল, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং একটা লাইক প্লিজ করে দিও। চলো, অপশানস কি, জলবায়ু পরিবর্তন, ব্ল্যাক হোল, কৃত্রিম বুদ্ধিমত্তা নাকি জেনেটিক ইঞ্জিনিয়ারিং? ইভেন্ট হরাইজন শব্দটা একটু নতুন। এর অ্যাকচুয়ালি অ্যান্সারটা এসে যাবে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলের সাথে অ্যাকচুয়ালি এই ইভেন্ট হরাইজন শব্দটি সম্পর্কিত। এবং ব্ল্যাক হোল জিনিসটা কি, ব্ল্যাক হোল জিনিসটা হলো হচ্ছে মানে স্পেসে একটা 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 স্থান, ঠিক আছে, যে ধরো এই তো অনন্ত স্পেস, তার মধ্যে একটা এমন একটা স্থান যেটা হলো হচ্ছে মানে যার মধ্যে দিয়ে আলো বেন্ড হয়ে যায়। আলো অ্যাকচুয়ালি আমরা কি জানি যে সমান রেখায় চলে, আলো এখানে এই ব্ল্যাক হোলের এই এমন একটা জিনিস জায়গা স্পেসের, সেখান থেকে আলো তো ঢোকে কিন্তু আলো আর বেরিয়ে আসতে পারে না, ঠিক আছে, আলো এখানে না বেন্ড হয়ে যায়, ঠিক আছে, বেন্ড হয়ে আলো ঢোকে। ফলে এই ব্ল্যাক হোলের যে অ্যাকচুয়ালি কী যে রহস্য কেউ জানে না, যে ব্ল্যাক হোলের এমন কি পাওয়ার যে ব্ল্যাক হোল আলোকেও বেন্ড করে দেয়, মানে বেন্ড মানে বেঁকিয়ে দেয়। ওকে, তো এই ইভেন্ট হরাইজন এই শব্দটা কিন্তু এই ব্ল্যাক হোল থিওরির সঙ্গে সম্পর্কিত। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নের দিকে। নিচের কোন নদীটি ভারতের মধ্যে উৎপন্ন হয়ে পাকিস্তানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে গিয়ে মিশেছে কিন্তু সিন্ধু নদের উপনদী নয়? চেনাব, শতদ্রু, লুনি নাকি কোনোটিই নয়? বলছি সিন্ধু নদের উপনদী হওয়া যাবে না, কিন্তু তারা পাকিস্তানের মধ্যে দিয়ে গিয়ে আরব সাগরে মিশেছে, এরকম একটা ব্যাপার। তো এর অ্যান্সার কি আসবে বলে মনে হচ্ছে তোমাদের? চেনাব, শতদ্রু, লুনি নাকি কোনোটি নয়? কি বলেছে, আরব সাগরে মিশেছে কিন্তু সিন্ধুর উপনদী নয়। তো এর অ্যান্সারটা চলে আসবে কোনোটিই নয়, ঠিক আছে, কোনোটিই নয় মানে সিন্ধু নদীর উপনদী কিন্তু কোনোটিই নয়। দেখো চেনাব, শতদ্রু, লুনি এরা কিন্তু অ্যাকচুয়ালি তোমার আলাদা আলাদা জায়গা থেকে এরা উৎপন্ন হয়েছে, ঠিক আছে, কিন্তু মানে এরাও সিন্ধু নদীর উপনদী। ওকে, কিন্তু ব্যাপারটা কী বলতো, এরা তোমার মানে সরাসরি সিন্ধুর মধ্যে গিয়ে পড়েনি, ঠিক আছে, অন্য নদীর সঙ্গে মিলেছে, মিলে তারপরে আরব সাগরে গিয়ে পড়েছে। ওকে, নেক্সট কোশ্চেন। পরবর্তী প্রশ্ন কি বলছে, সংবিধানে 370 নম্বর অনুচ্ছেদ রদ করার সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট কত সাল পর্যন্ত বহাল রাখে? 2019, 2021, 2023 নাকি 2024? 370 নম্বর অনুচ্ছেদ। এর অ্যান্সারটা হয়ে যাবে 2023 পর্যন্ত আপহোল্ড করার সিদ্ধান্ত নেয়, ঠিক আছে। এই ধরনের কোশ্চেন কিন্তু অ্যাকচুয়ালি এসএসসিতে ওরা মাঝে মধ্যেই দেয়। হ্যাঁ, নেক্সট কোশ্চেন বলছে, গিনি কোএফিসিয়েন্ট বা জিনি সহগ শূন্য হলে তা কী নির্দেশ করে? চরম আয় বৈষম্য, পূর্ণ আয় সাম্য, উচ্চ মুদ্রাস্ফীতি নাকি ঋণাত্মক বৃদ্ধি? গিনি কোএফিসিয়েন্ট কি? এটা একটা একটা অর্থনীতির একটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা।
গিনি কোএফিসিয়েন্ট হলো হচ্ছে এক এক ধরনের ইন্ডিকেটার, যেটা আর কি তোমার তোমার যে আয় বৈষম্য যেটা আছে সেইটা অ্যাকচুয়ালি তোমার নির্ধারণ করে, ঠিক আছে। গিনি এর সঠিক অ্যান্সারটা কিন্তু এসে যাবে অপশান নাম্বার বি, পূর্ণ আয় সাম্য। মানে কি পারফেক্ট ইকুয়ালিটি, কি মানে শূন্য যখন হবে তখন কি সবার আয় সমান, আয় সমান, ঠিক আছে, আয় সমান, ওকে, সমান। আর যখন আয় যিনি সহগ কোএফিসিয়েন্ট যখন হয়ে যাবে 1, ওকে, 1 যখন হবে তখন কিন্তু আয় একজনের হাতে, একজনের হাতে হলো হচ্ছে সম্পূর্ণ আয় আয় থাকবে, ঠিক আছে, ওকে, এটা যেন খেয়াল থাকে তোমাদের, ঠিক আছে। গিনি কোএফিসিয়েন্ট, তাহলে আমরা একটা নতুন একটা টার্ম শিখলাম, গিনি কোএফিসিয়েন্ট, ওকে, আয় বৈষম্যর সাথে আর কি সম্পর্কিত। নেক্সট বলছি 2016 সালে লখনৌ অধিবেশনে কংগ্রেসের দুই চরমপন্থী ও নরমপন্থী গোষ্ঠীর মিলনে কে প্রধান ভূমিকা নিয়েছিলেন? বাল গঙ্গাধর তিলক, অ্যানি বেসান্ট, জওহরলাল নেহেরু, নাকি এ বি, মানে অপশন এ অপশন বি উভয়ই? এই সঠিক উত্তরটা হয়ে যাবে, সঠিক উত্তরটা কী হয়ে যাবে? সঠিক উত্তরটা কিন্তু এসে যাবে অপশন নাম্বার ডি, ওকে, বাল গঙ্গাধর তিলক এবং অ্যানি বেসান্ত উভয়ই। দেখো 2007, ওই সরি 2000 বলছি কেন, 1907 সুরাট বিভাজন হচ্ছে, সুরাট বিভাজন, সুরাট বিভাজন, ওকে। এই সময় চরমপন্থী এবং নরমপন্থী আর কি কী করছে, ওই বঙ্গভঙ্গ আন্দোলনের ইয়েতে আর কি ভেঙে যাচ্ছে। সেই সময় কে ছিল? অম্বিকাচরণ ছিলেন হলো হচ্ছে সব মানে কংগ্রেসের থেকে হলো হচ্ছে সভাপতি, ঠিক আছে। তারপরে 1906 সালে, এই 1916 সালে লখনৌ অধিবেশনে অ্যাকচুয়ালি আবার চরমপন্থী নরমপন্থীর মিলন ঘটছে। তাতে সবচেয়ে বড় প্রধান ভূমিকা নিচ্ছে বাল গঙ্গাধর তিলক এবং অ্যানি বেসান্ত, এবং এই সময় হোম রুল লীগ আন্দোলন আর কি তোমার সংগঠিত হচ্ছে। বাল গঙ্গাধর তিলক করছে পুনে থেকে, পুনে, ওকে, পুনে, মহারাষ্ট্রের পুনে, পুনে, এবং অ্যানি বেসান্ত করছেন হলো হচ্ছে মাদ্রাজ, ঠিক আছে, মাদ্রাজ থেকে উনি আর কি হোম রুল লীগ আন্দোলন শুরু করছে, ঠিক আছে। এই হলো নরমপন্থী এবং চরমপন্থীর মিলন, ঠিক আছে। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। এটাও একটা খুব একটা সুন্দর কোশ্চেন, জানি না কারা কারা পারবে, যারা তোমার ভালো করে সায়েন্স পড়েছো তারা অবশ্যই পারবে, রেল টেলে কিন্তু এই ধরনের প্রশ্ন আসে। বলছে কোনো তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু মানে হাফ লাইফ 10 দিন, তাহলে কতদিন পর মৌলটির মাত্র 12.5% অবশিষ্ট থাকবে? 20 দিন, 30 দিন, 40 দিন, 50 দিন? এইটার একটা অ্যাকচুয়ালি সূত্র আছে, ঠিক আছে, বাট তোমরা যদি সূত্রটা নাও জানো তাও কিন্তু এটা অঙ্কটা কিন্তু ঐকিক নিয়মের আন্ডারে হয়ে যায়, সূত্র না জানলেও কোনো সমস্যা পড়ে না, দেখেই বলে দেওয়া যায়। দেখো এর অ্যান্সারের আগে আমরা অঙ্কটা করি, খুব সহজ। দেখো 10 দিন, 10 দিন মানে হলো হচ্ছে অর্ধায়ু মানে হাফ, তাহলে 10 দিনে যদি 50% হয়, রাইট, তাহলে কি বলছে, তাহলে তোমার 20 দিন পর হবে 25%, অর্ধায়ু হবে 25%, তাই তো। আর জিজ্ঞেস করেছে 12.5, মানে হচ্ছে কুড়ির 20 পর আরও 10 দিন, 10 দিন 10 দিনে আর কি হাফ হাফ করে অবশিষ্ট থাকছে, তাহলে 30 ডেজ পর বা 25%-এর হাফ কত? 12.5 তো, রাইট, 12.5, তো অর্থাৎ আমাদের অ্যান্সার 30, 30 দিনে 12.5% অবশিষ্ট থাকবে, তো মানে একদম ঐকিক নিয়মে। এর একটা অ্যাকচুয়ালি সূত্র আছে, সেটা সেটা আমি যখন সায়েন্সের ক্লাস করাবো, বলেছি আমি সায়েন্সের ক্লাস করাবো তখন আমি একে একে সব চ্যাপ্টার ধরে ধরে সব সূত্র টুত্র সব মুখস্থ করিয়ে দেবো তোমাদের, সব সম্পূর্ণ ফ্রিতে। এই সমস্ত অঙ্ক তোমরা তখন
এ ধরো এখন 12.5% আসছে বলে তুমি এটা বলতে পারছো, কিন্তু এখানে যদি আমি এখন সামহাও দিয়ে দিতাম 12%, ঠিক আছে, তখন কি করতে? তখন তো এরকম 10 দিন করে বেরোতো না। তো সেই কারণে একটা সূত্র ওরা আর কি মেনটেন করতে হয়, এর একটা তেজস্ক্রিয়তার একটা সূত্র আছে, ঠিক আছে। তো আমি যখন আনবো খুব তাড়াতাড়ি সায়েন্সের ক্লাস আনবো, তখন কিন্তু আমি তো সব বলে দেবো ফ্রিতে, ফ্রি অফ কস্ট, কোনো ওইসব পয়সা দাও হে দাও তা দাও এসব না, ফ্রি অফ কস্টে তোমাদের পড়াবো, কোনো চিন্তা নেই। নেক্সট, পার্লামেন্টের কোনো কক্ষের সদস্য না হয়েও কে পার্লামেন্টের আলোচনায় অংশগ্রহণ করতে পারেন? ভারতের প্রধান বিচারপতি, ভারতের অ্যাটর্নি জেনারেল, উপরাষ্ট্রপতি নাকি লোকসভার সচিব? দেখো এখানে অপশন এলিমিনেট করেও এই জিনিসটা করা যায়। দেখো, ভারতের প্রধান বিচারপতি পার্লামেন্টের আলোচনায় কেন অংশগ্রহণ নেবে? কারণ বিচার বিভাগ আর তোমার আইন বিভাগ এই দুটো তো আলাদা। 50 নম্বর ধারায় আমরা জানি যে এই দুটোকে সেপারেট করে রাখা হয়, তো ইনি তো হবেন না ডেফিনেটলি, তাই তো? ইনি তো ডেফিনেটলি হবেন না, ইনি বাদ। তারপর বলছে যে ভারতের উপরাষ্ট্রপতি, ইনি তো হলেন হচ্ছে পদাধিকার বলে তোমার রাজ্যসভার চেয়ারম্যান, তো এনাকে তো ইনিও তো কক্ষে অংশ মানে সদস্যই, তো ইনি কেন হবেন? হবেন না। লোকসভার সচিব, ইনিও লোকসভারই একজন মানে মেম্বার, সো ইনিও হবেন না। তাহলে বাকি থাকছে কি? ভারতের অ্যাটর্নি জেনারেল, ইনি তো বাকি থাকছেন, আমি তো অপশন এলিমিনেট করে দেখলাম ভারতের অ্যাটর্নি জেনারেলই বাকি থাকছে, তো ইনি হলেন হচ্ছে অ্যাকচুয়ালি পার্লামেন্টে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন সদস্য না হয়ে। আর্টিকেল নাম্বার কততে তিনি সেটা করতে পারেন? ইনি কিন্তু আর্টিকেল নাম্বার 88, ঠিক আছে, 88 অনুসারে কিন্তু ইনি এই এই জিনিসটা ইনি করতে পারেন, ঠিক আছে। চলো চলে যাও আমাদের পরবর্তী প্রশ্নের দিকে। পরবর্তী প্রশ্ন বলছে, নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করে বিখ্যাত ময়ূর সিংহাসন এবং কোহিনূর হীরা লুণ্ঠন করেন? 1739, 1761, 1526, 1707? অ্যান্সার কি? দেখো এর অ্যান্সার কিন্তু এসে যাবে 1739। এই সময় নাদির শাহ ভার্সেস কার যুদ্ধ হয়েছিল বলো তো? এই সময় কিন্তু যুদ্ধটা হয়েছিল নাদির শাহ ভার্সেস মুহাম্মদ শাহ, ঠিক আছে। নাদির মানে নাদির শাহ, নাদির ভার্সেস মুহাম্মদ, ওকে, ঠিক আছে। 1739 যেটা লেখা, 1739 কিসের যুদ্ধ নামে পরিচিত? এই যুদ্ধটা কিন্তু পরিচিত কার্নাল, মানে কার্নালের যুদ্ধ নামে পরিচিত, কার্নাল, ঠিক আছে, কার্নাল, কার্নাল, ওকে। কার্নালের যুদ্ধে আর কি মুহাম্মদ শাহকে পরাজিত করে নাদির শাহ কোহিনূর হীরা নিয়ে পালিয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু অপশন এলিমিনেট করেও করা যেত। দেখো 1761 তোমার তৃতীয় পানিপথের যুদ্ধ, ঠিক আছে, আহমেদ শাহ আবদালি ভার্সেস মারাঠা। 1526 দ্বিতীয় পানিপথের যুদ্ধ, ঠিক আছে, না সরি, প্রথম পানিপথের যুদ্ধ। আর হলো হচ্ছে 1707, এ তো হলো হচ্ছে তখন ঔরঙ্গজেব আর নেই, ঠিক আছে, সেই সময়কার। তো নেক্সট, নিচের কোন বায়ু প্রবাহটি তুষার ভক্ষক নামে পরিচিত? লু, ফন, চিনুক, মিস্ট্রাল। আর বেশি কোশ্চেন নেই, করে নাও। তুষার ভক্ষক নামে পরিচিত। এর অ্যান্সার হয়ে যাবে চিনুক, ঠিক আছে। কোথায় পাওয়া যায়? রকি পর্বতমালায়, রকি পর্বতমালা, ওকে। পর্বত, পর্বত তো বয়রেব তো, পর্বতমালায়, ঠিক আছে, এটা আর কি পাওয়া যায়। মানে এই রকি পর্বতমালার পূর্ব ঢাল দিয়ে যখন এই চিনুক বায়ুটা নামে, তখন আর কি ওখানকার যে বরফ সেগুলোকে গলিয়ে দেয়, ঠিক আছে, তাই একে তুষার ভক্ষক নামে পরিচিত। আর লু তো আমাদের হলো হচ্ছে তোমার রাজস্থানের দিকে প্রবাহিত হয় যে গরম বায়ু, তাকে বলা হয় লু, তাই তো, এটা তো আমাদের স্থানীয় বায়ু। নেক্সট, বলছে ভারতের বৈদেশিক মুদ্রা ভাণ্ডার ফরেক্স রিজার্ভ
নিচের কোনটি সমন্বয়ে গঠিত? বৈদেশিক মুদ্রা এবং সোনা, এসডিআর মানে স্পেশাল ড্রয়িং রাইটস, আইএমএফের কাছে গচ্ছিত অর্থ, রিজার্ভ ট্রেন্ডস পজিশন, নাকি উপরিক্ত সবকটি? বৈদেশিক মুদ্রা মানে একটা দেশের তো একটা তো ফরেক্স রিজার্ভ থাকে, তো সেই রিজার্ভটা কিসের, কি রিজার্ভ আমরা করি, ঠিক আছে, কি আমরা রিজার্ভ করি বলো? খুব ভালো একটা কোশ্চেন, কারণ এই ধরনের কোশ্চেন জিডি ফলো করে। এসএসসি লাভস টু অ্যাড দিস টাইপ অফ কোশ্চেন ইন দেয়ার এক্সামস। বলো, খুব 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 সুন্দর একটা কোশ্চেন। তো যারা জানো না তারা জেনে নাও, এটা একটা ভালো কোশ্চেন, জীবনে শিখেও রাখো। আমাদের যে ফরেন যে রিজার্ভটা আছে, ফরেক্স যে রিজার্ভটা আছে, সেইটা হচ্ছে বেসিক্যালি সবকটির ওপরেই আর কি এটা আছে, ঠিক আছে। বৈদেশিক মুদ্রা বেসিক্যালি ডলার আর কি। আচ্ছা, সোনা ভলসে যে সোনাগুলো আছে, আরবিআই সোনা বাই করে। স্পেশাল ড্রয়িং রাইটস আছে। আইএমএফের কাছে গচ্ছিত অর্থ মানে হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যেটা ওয়াশিংটন ডিসিতে আছে, সেখানে আছে যে অর্থগুলো আছে, ঠিক আছে। তো এই সবকটাই অ্যাকচুয়ালি আমাদের ফরেন রিজার্ভ, ওকে, এটা যেন খেয়াল থাকে, ওকে। চলো চলে যাব আমাদের নেক্সট প্রশ্নের দিকে। কোল বিদ্রোহ মূলত কোন অঞ্চলে সংঘটিত হয়েছিল? ছোটনাগপুর, মেদিনীপুর অঞ্চল, মালাবার উপকূল, নাকি রংপুর অঞ্চল? কোল বিদ্রোহ। এর অ্যান্সারটা তো অল্প বিস্তর আমরা সবাই জানি, হ্যাঁ। তো এর অ্যান্সারটা কি? হ্যাঁ, এর অ্যান্সারটা কি? এর অ্যান্সারটা হলো হচ্ছে ছোটনাগপুর অঞ্চল, তাই তো। ছোটনাগপুর অঞ্চল, সালটা মনে রাখবে 1831 থেকে 32। কোল বিদ্রোহ এবং সাঁওতাল বিদ্রোহ কিন্তু 1855। সাঁওতাল, ওটা যেন আমার খেয়াল থাকে, গুলিয়ে যেন না যায়। এটা 1831 আগে। কোল বিদ্রোহকে বুদ্ধ ভগত এবং জয়া ভগত এবং জয়া ভগত, রাইট, কোল বিদ্রোহ সংগঠিত করেছিল। চলো নেক্সট। কোয়ান্টাম মেকানিক্সে আনসার্টেনিটি প্রিন্সিপাল বা অনিশ্চয়তা নীতি কে প্রবর্তন করেছিলেন? এরউইন শ্রোডিঞ্জার, এডওয়ার্ড হাইজেনবার্গ, ম্যাক্স বোর্ন, নাকি পল ডিরাক? তো এটা একটু কঠিন কোশ্চেন, এটা আর কি তোমাদের একটু মনেই রাখতে হবে, কারণ এই কোশ্চেনটা না BYQতে একবার এসছে, ঠিক আছে, সেই জন্য কোশ্চেনটা দিয়েছি। এটা জাস্ট সিম্পলি তুমি মুখস্থ করে নেবে, যে অ্যান্সার এসে যাবে ওয়ার্নার্ড হাইজেনবার্গ, ওকে। অ্যাকচুয়ালি আনসার্টিনিটি প্রিন্সিপাল মানে ব্যাপারটা কী বলো তো, যে এই যে একই সময়ে একই সাথে কোনো কণার অবস্থান এবং মানে ভরবেগ নিখুঁতভাবে মাপা যায় হলো এই আনসার্টেনিটি প্রিন্সিপাল দিয়ে, ঠিক আছে। তো এটা একটু তোমরা সিম্পলি মুখস্থ করে নেবে। নেক্সট কোশ্চেন বলছে, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার ত্রিস্তর বিশিষ্ট কাঠামো, যেটা গ্রাম, ব্লক, জেলা, প্রথম কোন রাজ্যে চালু হয়েছিল? অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ, নাকি কর্ণাটক? মানে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের যে ত্রিস্তর কাঠামো। এর অ্যান্সার কী এসে যাবে? এর অ্যান্সার কিন্তু এসে যাবে রাজস্থান, ঠিক আছে। রাজস্থানে 1959-এ তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু অ্যাকচুয়ালি রাজস্থানের নাগৌর জেলায় এই মানে এই ত্রিস্তর বিশিষ্ট কাঠামো পঞ্চায়েত ব্যবস্থা প্রথম প্রবর্তন করেন, ওকে। চলো চলে যাব নেক্সট আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি বলছে? ব্যাটেল অফ 10 কিংস বা 10 রাজার যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল? সিন্ধু, বিতস্তা, পুরুষানী, যার নাম বর্তমানে রবি, নাকি বিপাশা? ব্যাটেল অফ 10 কিংস।
এর অ্যান্সার এসে যাবে পুরুষানী, বর্তমানে যেটা রাভি নদী নামে পরিচিত, তার পূর্ব নাম ছিল পুরুষানী। তার 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 ক্ষেত্রে 10 রাজার যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, এইবারে এখানে কে জয়ী হয়? এইখানে জয়ী কিন্তু হয় রাজা সুদাস। ঠিক আছে, সুদাস কিন্তু জয়ী হয়। ঠিক আছে, তো তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্কটা বলো তো, যে তোমাদের কোশ্চেন থাকবে যে 10 রাজার যুদ্ধ ঋগ্বেদের কোন কোন মণ্ডলে বর্ণিত আছে। 10 রাজার যুদ্ধ, এটা আমাকে বলতে হবে। এটা হোমওয়ার্ক থাকলো। আজকের ভিডিও শেষ প্রশ্ন, বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরটি নিচের কোন কাজে সহায়তা করে? বিমান চলাচলে, বেতার তরঙ্গ প্রতিফলনে, মহাকাশ গবেষণায়, নাকি বৃষ্টিপাত ঘটাতে? আয়নোস্ফিয়ার। খুব সোজা প্রশ্ন, এর অ্যান্সার এসে যাবে বেতার তরঙ্গ প্রতিফলনে। আয়নোস্ফিয়ার, আয়নোস্ফিয়ারে কিন্তু মুক্ত ইলেকট্রনসরা থাকে যারা অ্যাকচুয়ালি রেডিও ওয়েভকে তোমার রিফ্লেক্ট করে। ওকে, বিমান চলাচল করে তোমার স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে, কারণ জেট বিমান বেসিক্যালি, যেগুলো হলো, কারণ স্ট্র্যাটোস্ফিয়ার হলো খুব শান্ত একটা অঞ্চল। ঠিক আছে, আর বৃষ্টিপাত ঘটে হলো হচ্ছে ট্রোপোস্ফিয়ার অঞ্চলে। যত বৃষ্টিপাত, ঝড় ঝঞ্ঝা যা কিছু আছে সব ট্রোপোস্ফিয়ারে ঘটে। মেসোস্ফিয়ার অত্যন্ত ঠান্ডা একটা অঞ্চল। ঠিক আছে, থার্মোস্ফিয়ার অত্যন্ত গরম একটা অঞ্চল। ঠিক আছে, তো এইসব হলো ব্যাপার। তো এর উত্তরটা হয়ে যাবে কিন্তু অপশান নম্বর বি। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ঠিক আছে, তোমরা ভালো করে সবাই পড়াশোনা করো। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করে দেবে এবং বন্ধুদের সাথে চাইলে শেয়ারও করে দিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী একটা প্রশ্নের সাথে, পরবর্তী আরও ভালো ভালো প্রশ্নের সাথে আবার একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো করে পড়াশুনো করো, কিপ স্টাডি, ওকে, অ্যান্ড বি হেলদি। থ্যাংক ইউ।